শিক্ষার প্রতি মানুষের যে ভরসা, আস্থা, পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছানো, সেটা মানসিক বিকাশ যেমন, তেমনি তার ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রেও শিক্ষা তাকে সাহায্য করবে। সেই ভরসার জায়গাটা সত্যি সত্যি কোথাও একটা নষ্ট হয়েছে। কোন ভবিষ্যতের দিকে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা? সীমান্তর কথাটা হচ্ছে এই যে শিক্ষকরা বা শিক্ষা ব্যবস্থা মোটের উপর ছাত্রছাত্রীর সামনে আগামী দিনে কোনো নির্দিষ্ট পথ শিক্ষা অন্তে কাজ হবে এই নিশ্চয়তা দিতে পারছে না। এবং বীরেশ্বরবাবুর কথা এইটা, সামগ্রিকভাবে শিক্ষা সম্পর্কে উনি সরকারের কথা বললেন, আমি একটু বড় করে রাষ্ট্রের, সমাজের, দেশের কথা বলবো, যে ভাবনা। সীমান্ত যে কথা বললেন, দিশা দেখাতে পারছে না, সেই দিশা দেখানোর প্রয়োজন কিন্তু অর্ধ শতাব্দী আগেও বোধ করা হতো না অতটা। আমি আমার প্রায় সমবয়সী, অর্থাৎ অতি সম্প্রতি সিনিয়র সিটিজেন হয়েছেন এরকম একজনের কথা বলতে পারি। মাধ্যমিক পর্যন্ত পড়েছেন এমন একটি বাংলা মাধ্যম স্কুলে যার নাম খুব কম লোক জানে, পূর্ব কলকাতার ট্যাংরা অঞ্চলের একটা অতি সাধারণ স্কুলে। মাধ্যমিকে ভালো ফল করার সুবাদে সেন্ট জেভিয়ার্স কলেজে হায়ার সেকেন্ডারি পড়তে চলে এলো, সায়েন্স নিয়ে অবশ্যই। সীমান্ত ঠিক যে কথা বলছেন, সেই সায়েন্স নিয়ে পড়ার সুবাদে যখন দেখলো যে আশেপাশের সবাই নানা ধরনের এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছে, সেখানে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স আর আইআইটির জয়েন্ট এন্ট্রান্স দুটোই পরীক্ষায় দিয়ে দিল। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার অভ্যাস ছিল, দুটো পরীক্ষাতেই সে সফল হলো, আইআইটিতে পড়তে চলে গেল। আইআইটিতে 2-2.5 মাস পড়ার পরে বুঝতে পারলো যে ইঞ্জিনিয়ারিং পড়াটা তার জন্য নয়। ততদিনে তার 18 বছর বয়স হয়ে গিয়েছে, সাবালক হয়ে গিয়েছে। তখন আইআইটি ছেড়ে চলে এলো। যদি ইঞ্জিনিয়ারিং না পড়া হয় তাহলে কি পড়তে হবে? কলকাতার সেরা কলেজে সেরা বিষয় পড়তে হবে, প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স নিয়ে পড়বে। পড়ার পর সে কি করলো, সবাই যদি ফিজিক্স অনার্স নিয়ে ভালো নম্বর পায় কি করে, এমএসসি পড়তে ভর্তি হয়, এমএসসি পড়তে ভর্তি হয়ে গেল। তারপরে সে বুঝতে পারলো আসলে ফিজিক্স বিষয়টাকে সে ভালোবাসে না, আসলে তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মানুষের সঙ্গে কথা বলার ইচ্ছা। সেইটা বুঝে সে সাংবাদিকতায় চলে এলো। আমাদের পর্যন্ত একজনের কথা আমি বলছি। তো দৃষ্টান্ত দেখানোর তখন দরকার হতো না, সামনে নির্দিষ্ট দিশা, তুমি এই পড়লে ওই কাজ পাবে, সেটা 50 বছর আগে ছিল। সেটা ছিল, সেটার সুবাদে বীরেশ্বরবাবুর কাছে আসা যায়। সেটা হচ্ছে এই যে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা এই জিনিস ছিল, লেখাপড়াটা ঠিক মতো করতে পারলে বাবা ভাত কাপড়ের অভাব হবে না। সামগ্রিকভাবে সরকার, রাষ্ট্র, সমাজ আশ্বাসটা দিত, লেখাপড়া করা, কষ্ট করে পড়াশোনা শেখা এবং না শেখার মধ্যে তফাৎ আছে। তফাৎটা এই যে লেখাপড়া যে শিখবে সে ভবিষ্যতে বড় হয়ে উন্নততর জীবন যাপন করবে। এটা শিক্ষা সংক্রান্ত যাবতীয় সমীক্ষায় সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। যেসব দেশে শিক্ষার কদর আমাদের অনেক আগের থেকে শুরু হয়েছে, যাদের অনুসরণ করে আমরা শিক্ষা তৈরি করেছি, যেমন ইংল্যান্ডের কথা বলা যায়, ইউরোপের কথা বলা যায়, আমেরিকার অনুকরণ অনেক পরে শুরু হচ্ছে। সেখানে সমস্ত সমীক্ষা বলে যে ক্লাস 8 পর্যন্ত পড়া আর ক্লাস 10 পর্যন্ত পড়ার মধ্যে ক্লাস 10 বেশি রোজগার করে ভবিষ্যতে, কলেজের ডিগ্রি থাকলে আরো বেশি রোজগার করবে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলে আরো বেশি রোজগার করবে, তার জীবনের নিশ্চয়তা অনেক বেশি, সে ভালো জীবনযাপন করবে। এই ভরসাটা স্বাধীনতা পরে প্রথম যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, তার উচ্চশিক্ষা ইত্যাদি নিয়ে অনেক কথা বলার আছে, অনেক সমালোচনা করার জায়গা আছে। সামগ্রিকভাবে এই ভরসাটা শিক্ষা সম্পর্কে রাষ্ট্র এবং সরকার দিতে পেরেছে, সমাজ সেটাকে মেনে নিয়েছে। সেই বিশ্বাসটা এখনো চলছে বলে আমার চারপাশে দেখি যে বাড়িতে পরিচারিকার কাজ করেন, সব মিলিয়ে মাসে 4টে বাড়ি কাজ করে মাসে 18,000 টাকা রোজগার করেন। তিনি তার সন্তান 9, 10, 11, 12 পড়ে, তা টিউশনের জন্য ব্যয় করেন 3,500 টাকা, বেতনের 1/4। একবার আমাকে জিজ্ঞেস করেছেন, দাদা তোমাদের কত খরচ হতো? আমি তাকে লজ্জার সঙ্গে বলি, আমাদের কোনো খরচ হতো না, আমরা লেখাপড়া করে পয়সা রোজগার করেছি। কারণ তখন রাষ্ট্র মনে করত শিক্ষাকে সাপোর্ট করা দরকার। মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে যার পয়সার জন্য শিক্ষা যার আটকে যাচ্ছে তাকে সাপোর্ট করা দরকার। এই পুরো ব্যবস্থাটা ভেঙে চুরে দিয়েছে আমাদের
রাষ্ট্র, সরকার ও সামগ্রিকভাবে বিশ্ব ব্যবস্থা। লেখাপড়া এখন আর কোনো বাড়তি কোনো আর্থিক সুবিধা তো দেয় না, অর্থনৈতিক সুবিধা দেয় না, যেমন সীমান্ত বলছেন, এমনকি সম্মানও দেয় না। তুমি যদি পৃথিবীর বিভিন্ন বড় বড় গণতান্ত্রিক দেশের দিকে তাকাও, কারণ নাম করছি না, তাদের রাষ্ট্রপ্রধানরা লেখাপড়া কি করেছেন কি করেননি জানি, তাদের কোনো গর্ব নেই, চেতনা নেই, বরঞ্চ কিছুটা অহংকার আছে যে লেখাপড়া না করেই তারা ওই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি যে দেশগুলোর নাম করছি না সেগুলোকে সবাই চিনতে পারবেন, পৃথিবীর বড় বড় গণতান্ত্রিক দেশ। শিক্ষা সম্পর্কে এই যে ব্যবস্থাটা আমরা সফলভাবে তৈরি করতে পেরেছি, তারই ফল হচ্ছে, আমি সোজা চলে আসছি আজকে আমাদের আলোচনার বিষয়, মাধ্যমিকে এত ফেল। আমি সীমান্ত এটা বলছেন, পাশ করার কোনো কারণ নেই। আমি সামান্য কিছু এই ধরনের ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ, এদের সুবিধা, এদের তার সুবাদে এবং কিছু কলেজ স্কুল সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতার সুবাদে, সাংবাদিক হিসেবে জানার সুবাদে বলতে পারি, যারা তথাকথিত কোট আনকোট পাশ করেছেন, তারাও, তাই যে বলা হয় যে 3টি বাক্য শুদ্ধ বাংলাতে লেখো, যে মাধ্যমিক পাশ করে কিভাবে করলে লিখতে পারবেন না। ক্লাস 3-4 লেভেলে যদি অঙ্ক করতে দেওয়া হয়, আমি দেখেছি ক্লাস 10-এ পরীক্ষা দিচ্ছেন, তাকে জিজ্ঞেস করা হয় যে 1 কাপ কফি করতে 2 চামচ চিনি আর 4 চামচ দুধ লাগে, তাহলে 3 কাপ কফি করতে কতটা লাগবে? সে মাথা চুলকে পেন্সিল কামড়ে শেষ করে 8 ঘন্টাতে তার উত্তর বেরোয় না। কিন্তু বাস্তবে সে কফিটা বানাতে দিলে কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তারপরে আমরা একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি যেটা কিচ্ছু করে, এটা একটা অল্প বয়সী ছেলে বা মেয়েকে সমাজের জন্য, ভবিষ্যতের জীবনের জন্য, নিজের জন্য একেবারেই তৈরি করে না। তার অনেকগুলো কারণ আছে, পরে হয়তো সেগুলো আরো বিস্তারিত বলা যেতে পারে। ছোট্ট করে একটা কথা শুধু বলে রাখবো, তার জন্য সরকারের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে। আমাদের এই অনুষ্ঠানে 4 জন নেই, সরকার নেই, রাষ্ট্র নেই, 2 জন সাংবাদিক আছেন, 2 জন শিক্ষক আছেন। শিক্ষক সমাজের বিস্তর দায়িত্ব আছে এবং প্রচুর শিক্ষক আছেন প্রাণপণ করে নিজের ক্ষমতার বাইরে গিয়ে পকেটের বেতনের টাকা খরচ করে শিক্ষাদানের চেষ্টা করছেন। এবং বহু স্কুলের কথা আমি জানি, দিদিমণিরা, মাস্টারমশাইরা স্কুলে আসেন, ক্লাসে ঘন্টা বেড়ে যাচ্ছে, ক্লাসে যাওয়ার কোনো তাড়া নেই, ওটা ঠিক আছে, গেলেও যায় না গেলেও তাই। সেখানে কাজ করতে গিয়েছেন এমন একজন স্কুল থেকে রিটায়ার করে কিছুটা শিক্ষার সঙ্গে যুক্ত থাকবেন বলে, কিছুটা সমাজের প্রতি দায় অনুভব করে কাজ করতে গিয়েছেন সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে রিটায়ার করা একজন ফিজিক্সের ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষক। তিনি অবাক হয়ে যাচ্ছেন, কি ঘন্টা পড়ে যাচ্ছেন, আপনার ক্লাসে যাচ্ছেন না? যাবো কি বা কি হবে, বসুন না, এই তো চা আসছে, ফিশ ফ্রাইটা খেয়ে তারপর যাই। ওইসব স্কুল থেকে সবাই মাধ্যমিক পাশ করে দেয়, কিন্তু ওইসব স্কুল থেকে কেউ এমন কিছু করে না যে পরবর্তীকালে বলে বাবা স্কুল থেকে বেরিয়ে তো অমুক জিনিসটা হয়েছে। আজও কিন্তু সাউথ পয়েন্ট হাই স্কুলের কথা লোকে বলে। একটা কথা বলে শেষ করি, এই যে চন্দ্রযান অভিযান গত বছর যখন সফলভাবে হলো, চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের মহাকাশযান অবতরণ করলো, অজস্র ভারতীয় বাঙালি বিজ্ঞানী তার মধ্যে ছিলেন। তাদের পরিচয় সব কাগজে বেরিয়েছিল, কেউ কাকদ্বীপের, কেউ কোচবিহারের, কেউ সিউড়ির, কেউ রামপুরহাটের, কেউ লালগোলার। এই ধরনের জায়গা থেকে কিন্তু ভবিষ্যতে কোনো দিন কেউ, আর ইসরো কেন, পশ্চিমবঙ্গের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যাবেন কিনা সন্দেহ। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা সেরকমই সফলভাবে নির্মূল করে দিতে পেরেছি। ঈশ্বরবাবুর একটা কথার সঙ্গে একমত, সম্ভবত এর মধ্যে কিছু গ্র্যান্ড ডিজাইন আছে, আমি জানি না। মিট ফলটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা, যাতে এই মাধ্যমিকের ছেলে মেয়েরা ফেল করছে, এটা তো একটা কি বলবো, হিমশৈলের চূড়া মাত্র। একটা রোগের অনেকগুলো লক্ষণের সামান্য একটা লক্ষণ মাত্র। একটা জ্বর হয়েছে এটুকু মাত্র দেখা যাচ্ছে মাত্র, ভিতরে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছে গিয়েছে। সেই পচন সম্পর্কে যদি আমরা সচেতন না হই, আলোচনা না করি, পচন আরো ছড়াবে, ভবিষ্যতে কি হবে আমরা কেউ বলতে পারি না।